হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো আমার ছেলে। কেমন আছো বাবু, বলে দাও। ওটা কি? ওটা কি লেগেছে? সাবান। কি করেছিলা? কি করেছিলা? ধুই দিলাম। ওই খাওয়ার পরে হাত মুখ ধুতে গেছিলা? যে বাসন মাজা সাবান নেড়েছো? ছি 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 ছি। ওটা বাসন মাজার সাবান? ছি 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 ছি। দেখছো ছেলের মজা, দেখো ছেলে কি করেছে দেখো। ওকে খাইয়ে দাইয়ে আমি বললাম হাত মুখটা একটু ধুয়ে আয় তো বাবা। আমি খাচ্ছিলাম, তো হাত মুখটা ধুতে পাঠিয়েছি। ও কি করেছে, বাসন মাজা সাবানটাকে নিয়ে হাতে বোলাচ্ছে দেখো। হাত ধুয়ে এসেছি বললো আমাকে, মুখ ধুয়ে এসছে, মুখে কিছু নেই অবশ্য। ছি 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 ছি, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। হাতটা ধুয়ে আসো, যাও ফেলে দাও। যাও হাতটা ধুয়ে আসো, তো যাও। ছি 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 ছি, বন্ধুরা রাগ করবে তো। ছি 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 ছি। তো দেখো বন্ধুরা, দুদিন আমার ছেলের খুব শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল। তো তখন ঠিক ব্লগ করতে পারিনি। সত্যি খুব বমি টমি করছিল। তো আমার ছেলে তো সমস্যা, একদিন বলেছি তোমাদের যে আমার ছেলের খুব সমস্যা একবার। আচ্ছা আচ্ছা বাবা, এই তো দেখিয়েছো, ওটা তো ছেঁড়া বেলুন বাবা। সারাদিনে কতগুলো বেলুন লাগে জানো? সারা দিন সকাল থেকে উঠে থেকে ওর বাবাকে বলবে, বাবা বেলুন দাও বেলুন দাও বেলুন দাও। ওই সকাল থেকে শুরু হয়ে গেল বেলুন বেলুন করে। দেখো সারা দিন শুধু বলবে, সকালে উঠেই বলবে বেলুন দাও বাবা, তুমি ভালো না, তুমি পচা। তো সকালে উঠে উঠে কতগুলো বেলুন নিয়েছে জানো। তো বেলুন নেওয়া হয়েছে। তারপর ওই একটুখানি পরে আবার ফাটিয়েও দেয় বেলুন, রাখে না, রাখতে জানে না, ফোলাতে ফোলাতে কখন ফেটে যায়। তো দেখো আমার ছেলের শরীরটা সত্যি খারাপ। ও যখন কত, হ্যাঁ মোটামুটি 1 বছরের বয়স, তখন ওর খুব 110-এর উপর মাথায় জ্বর উঠে গেছিলো। তো সেটা অবশ্য বুঝতে পারিনি যে 110-এর উপর জ্বর। ছেলে আমার খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পাঠিয়ে দিলাম। ঘুমাতে গিয়ে বলছে মা, আমার মেয়ে বলছে মা দেখো ভাই না কেমন করছে। আমি কোথায় রে, আমি রান্না করতে শুরু করে দিয়েছি, 12টার দিকে ভাত টাত খাইয়ে দিলাম। তার আগে অবশ্য জ্বর হয়েছিল। তো গ্রামের ডাক্তারে আমাদের অ্যান্টিবায়োটিক দেয়নি, এমনি জ্বরের ওষুধ দিয়েছিল। তো ওষুধটা দিয়েছিলাম, খাচ্ছিল। খেতে খেতে হঠাৎ করে, খেতে খেতে হঠাৎ পরের দিন ভাত টাত খাইয়ে দিলাম 12টার দিকে, স্নান টান করিয়ে তারপর শুয়ে দিলাম। দিয়ে শুয়ে দেওয়ার পর আমার মেয়ে বলছে মা দেখো ভাই না কেমন করছে। তখন না চোখগুলো কপালের মধ্যে, আর কোনো সেন্স নেই ছেলের। ছেলে একদম মানে কী বলবো, আমার এখনও মানে ভাবলে না বুকের ভেতরটা কেমন করে, মানে বলতে পারি না ঠিক। ছেলে আমার কী বলবো, বলতেই পারছি না। ও মানে কোনো সেন্সই ছিল না। নিজে নিজে মা হয়ে ওর জাঙের মধ্যে থাপড়াচ্ছি, চিমটি কাটছি। ওই ছেলে কোনো সেন্স নেই, মা বাবা কি কোনো কিছুই বলে না। সময় চোখ একদম কপালের মধ্যে তুলে মানে এরকম হয়েই আছে। তো আমি তো সঙ্গে সঙ্গে দেখে ভয়ে বলছি কী হলো রে বলে তাড়াতাড়ি কোলে নিচ্ছি। কোলে নিয়ে সোফার মধ্যে বসে শুধুই জল ঢালতে আরম্ভ করলাম। সবাইকে বললাম জল নিয়ে আসলাম। শুধু জল ঢেলে গেলাম। ওই জল ঢেলেছিলাম বলে যাই হোক আমার ছেলে শান্তি পেয়েছিল। তো জলটা ঢালার পর মানে অনেকক্ষণ পর, তখন অজ্ঞান, ওই রকম সেন্স ছিলই না, প্রায় আধ ঘন্টা মতো সেন্স ছিল না। বাবু মুখে কী বললি এটা? ছি 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 ছি, ওই সারাদিন বেলুন চুষে যায় জানো। ছি। তো আধ ঘন্টা মতো ওরকম কোনো সেন্স ছিল না। তো তারপর যখন মানে, আর ওই টাইমে দেখবে মানে কোনো, বাবু একটু চোপো না, তখন দেখবে তুমি কোনো কিছু পাবে না। একটা গাড়ি নাই, একটা কিছু নেই। আমি এত চেষ্টা করছি কিন্তু গাড়ি পাচ্ছি না। তো কোনো রকমে যদি একটা গাড়ি জোগাড় করলাম, মানে তারপর আধ ঘন্টা পরে একটু বমি করলো। তো বমি করার পর
বলতে পারছি না ঠিক। তো ওই করার পর একটা গাড়ি পেলাম, তাড়াতাড়ি করে গাড়িতে নিয়ে গেলাম, বহরমপুর নিয়ে গেলাম। নিয়ে গিয়ে নিয়ে যাচ্ছি, যেতে যেতে রাস্তাতে 5বার গাড়িটা নষ্ট হয়ে গেল। মানে জল ভরতে ভরতে গাড়ি একদম মানে বিরক্ত লেগে গেল। এদিকে ওদিকে ডাক্তার আমাকে ফোন করছে যে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে। ডাক্তারের সঙ্গে আমার ভালো পরিচয়, কন্ট্যাক্ট হয়েই যাচ্ছে। আচ্ছা বাবা চোপো একটু। তো ওখানে ম্যাডাম আমাকে ফোন করছে সবসময় যে কত দূর কত দূর। এবার গাড়ি যে বারবার নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো কিছু করতে পারছি না না। তো মানে আমি কান্নাকাটি করছি, আমি বলছি ম্যাডাম একটু দাঁড়ান, ম্যাডাম একটু দাঁড়ান। মা হয়ে যেটা করে সেটাই আমি করছি। বুঝতেই পারছেন মায়ের তখন কী অবস্থা। আমি ওদেরকে বারবার বলছি, গাড়ির ড্রাইভারকে যে দাদা একটু তাড়াতাড়ি করো, দাদা একটু তাড়াতাড়ি করো, ভাই একটু তাড়াতাড়ি করো। ওই বাকি করবে, ওরও কিছু করার নেই। তো তখন ওইভাবে গিয়ে পৌঁছালাম। তখন পৌঁছানোর পর ম্যাডাম আর কতক্ষণ থাকবে বলো, ওর টাইমের বাইরেও ওভার টাইমেও ছিল, আমার জন্যই বসেছিল ম্যাডাম। তো যখন আমি পৌঁছালাম ওখানে, তখন প্রায় 2টো পার হয়ে গেছে। ম্যাডাম এমনিতে 1:30 অবধি থাকে, তো 2টো পার হয়ে 2:30 বেজে গেছে। আর কতক্ষণ থাকবে, বলে দিয়ে গেলো যে আমি ওষুধগুলো লিখে দিয়ে যাচ্ছি, এগুলো তুমি একটু দেখে নিও, কিনে নিও। তো যখন পৌঁছিয়ে গেলাম, দেখলাম এত কষ্ট করে যখন গাড়ি ভাড়া করে চলে এসেছি, তখন আবার ডাক্তার না দেখিয়ে ওষুধ কিনবো। তো ভাবলাম অন্য একটা ডাক্তার দেখিয়ে নিই। তো যখন আমি দেখাতে গেলাম অন্য ডাক্তার, তো কোনো জায়গায় আমি ডাক্তার পাই না। ওই টাইমে আমি কোথায় ডাক্তার পাবো তোমরাই বলো। যে তখন 2:30 বাজে, 2:30-3টের সময় কি কোনো ডাক্তার পাওয়া যায়? হঠাৎ করে পাওয়া যায় না। তো বাবু এরকম করে না শোনা। তো ওখানে আরেকটা ডাক্তারের কাছে গেলাম, নামকরা ডাক্তার, ভালো ডাক্তার। তো গিয়ে ওখানে গিয়ে কোনো লাইন পাচ্ছি না, কোনো চান্স পাচ্ছি না। তখন ছেলেটা একটু সুস্থ, যদিও আমার ছেলে তখন একটু সুস্থ। তো বাবু ওরকম করে না শোনা, ওরকম করো না, ওরকম করো না, ওরকম করো না। তো লাঠি দিয়ে এরকম করতে নেই বাবা। তো যখন আমি চলে, বাবু এরকম করিস না, লাগছে। তো যখন ডাক্তার পাওয়া যাচ্ছে না, তখন সত্যিই খুব কষ্ট হচ্ছিলো যে কী করে আমি ভালো করবো, কী করে ভালো করবো। তখন যেহেতু একটু সুস্থ ছিল, তো সুস্থ ছিল বলেই হয়তো আমার মানে ডাক্তার কম্পাউন্ডার দেখতে চাইছিল না। তো অনেক ডাক্তারের খোঁজ খবর করলাম যে কোথায় দেখাবো, একে ওকে ফোন করে করে কোথাও পেলাম না কোনো ডাক্তার। তারপর ওখানে কান্নাকাটি করছি যে কী হবে আমার ছেলে, কী করে আমি করবো, কী করে দেখাবো, কী করে ভালো করবো। মানে ওই চিন্তায় না পাগল হয়ে যাচ্ছি। তো ওই মুহূর্তে বলছি ঠিক আছে চলো তাহলে ওপর থেকে নেমে যাই, গিয়ে দেখি যে কোথায় ডাক্তার পাবো, আরও সবার সঙ্গে কন্ট্যাক্ট করি। তো যখন আচ্ছা বাবা, আচ্ছা। তো যখন আমি গেলাম, এবার নিচে নেমে আসছি, তো নেমে আস্তে আস্তে সিঁড়িতে না আবার ছেলের আমার একই অবস্থা। ওই আবার এরকম করে চোখ মেলে চোখটা ওপরের দিকে তুলে দিয়ে আবার হা হয়ে গেছে মুখ, মানে কোনো সেন্সই নেই, একদম কোনো সেন্স নেই। কী বলবো, তখনও মনে হচ্ছে কী করবো, চিমটি কাটছি হাতে, এইভাবে চিমটি কাটছি ছেলের শরীরে, গোটা শরীরকে মানে জামা প্যান্ট খুলে দিয়ে এইভাবে গোটা শরীরে চিমটি কাটছি, কিছুই নেই, লাল হয়ে গেল গোটা শরীর। মা হয়ে দেখছি, মা হয়ে নিজেই করছি। তো কী করবো বলো। বাবু এরকম করিস না, এখন চালটাকে নষ্ট হয়ে যাবে, চালটা নষ্ট হয়ে যাবে বাবা, এরকম করিস না। তো দেখো, তো ওই মুহূর্তে ভুলেই যাচ্ছি আমি, মানে আমার ওই দিনের কথা মনে পড়লে না খুব কষ্ট হয়, মানে ভেতর এখনও ভয় করে। তো তারপর নিচে নেমে আসছি, ওরকম হয়ে গেছে। আবার ছুটে গেলাম, ছুটে গিয়ে আবার কম্পাউন্ডারকে বলছি যে কাকু একটু দেখুন না। আমার মেয়েরাও ছিল তখন আমার সাথে, আমার হাজব্যান্ডও ছিল, আমার পিসেমশাই ওখানে বাড়ি, পিসেমশাই ছিল, সবাই মিলে আছি। তো তখন আমার বড় মেয়ে খুব বকাবকি করছে যে দেখো তো আমার ভাই যদি কিছু হয়ে যায় তোমাকে ছাড়বো না, এইসব বলে গালাগালি করছে। আমি বলছি বাবা কিছু বলিস না এখন, এই মুহূর্তে দাঁড়া। ওকে বারবার হাতে পায়ে ধরছি আমি, কিন্তু কোনো মতেই ও আমাকে ঢুকতে দিচ্ছে না। যখন আমার ছেলের আবার এরকম হয়ে গেল দেখলো, তখন এবার ওপর থেকে মানে নিচে থেকে ওপরে এসে আমি কি করব, কোথায় জল পাবো কিছু খুঁজে পাচ্ছি না। তখন ওই অল্প জলে তো হবে না, তো কী করবো। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে, ওইখানে ওপরে একটা বাথরুম ছিল, ওই বাথরুমে গিয়ে ছেলেকে কল খুলে দিয়ে, মানে ট্যাপটাকে খুলে দিয়ে
ছেলেকে ওখানে দাঁড় করিয়ে দিলাম। আর ছেলে তো শিক ধরে পড়ে যাচ্ছে এভাবে, সেভাবে পড়েই যাচ্ছে। আমি ধরে দাঁড়িয়ে আছি, আর শাড়ি টাড়ি তো আর নিয়ে যাইনি, আর বা জামা কাপড় কিছু নিয়ে যাইনি। যখন ছেলেকে এভাবে ধরে দাঁড়িয়ে আছি আর ছেলে এইভাবে শিক ধরে পড়ে যাচ্ছে, আমিও তখন মানে কী বলবো, আমার খুব কষ্ট হচ্ছে বলতে। তো গোটা জামা কাপড় আমার সব ভিজে একদম। কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, কোলে নিয়ে জলটা কলটা খুলে দিয়ে জল ঢালছি। তো এবার ওই শিক ধরে পড়ে যাচ্ছে। আমি তো কেঁদেই যাচ্ছি যে কী করে কী হবে, আমার ছেলে মনে হয় শেষ হয়ে গেল, আর মনে হয় পাবো না, আমি এটাই ভাবছি। তারপর আস্তে ছেলে আবার একটু সেন্সে এলো। ওইটা যখন কম্পাউন্ডার দেখলো বা ওখানে সবাই দেখলো, এবার সবাই কম্পাউন্ডারকে বকাবকি করছে যে তুমি ছেলেটাকে একটু দেখা দিচ্ছ না। তো তখন আঁকাবাকি তাড়াহুড়ো করে কম্পাউন্ডার বলছে যে যাও তাড়াতাড়ি যাও। মানে ছেলের অবস্থা দেখে, এমন অবস্থা তখন, মানে ওই অবস্থায় যে দেখবে সে বলবে না যে ছেলেটা মানে কীভাবে বাঁচিয়ে নিচ্ছি আমি আমার ছেলেকে। তারপর যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওখানে জ্বর মাপলাম, 110-এর উপর জ্বর। ডাক্তার মাথায় হাত দিচ্ছে, বলছে ওরে বাবা 110-এর উপর জ্বর, কীভাবে বাঁচাবে। তো যখন এটা হয়েছিল, মানে ওইখানে ছাদের উপরেই যখন এই শরীরটা আবার ওই রকম হয়ে গেল, তখন ওখানেই একজন ডাক্তারের কাছে যে থাকে, ও তাড়াতাড়ি এসে আমার ছেলেকে একটু ওষুধ টষুধ দিয়েছিল। তারপর ডাক্তারের কাছে গেলাম একটু সুস্থ হওয়ার পর। তো যাওয়ার পর আমি ওই ডাক্তার দেখে বললো 110-এর উপর জ্বর। ওরে বাবা কী অবস্থা। আর দেখলো ডাক্তারে, দেখে টেকে ওষুধপত্র দিল, সুস্থ হলো। অনেকক্ষণ আবার ওখানে বসে থাকলাম। তারপর বাড়ি এলাম। তো ডাক্তার বললো যে আবার হতে পারে, এটা মানে হবে না এরকম কোনো গ্যারেন্টি নেই, আবার হতেও পারে। তো আর তো কোথাও দাঁড়ালাম না, সঙ্গে বাড়ি এলাম, ওখানেই অনেকক্ষণ বসে থাকলাম। তারপর ডাক্তারে বলে দিল যে কিছু ওষুধ দিল, বললে এই ওষুধগুলো কন্টিনিউ তোমাকে সব সময় রাখতে হবে। তুমি যদি পাশের বাড়িতে যাও তো সেখানেও তোমাকে নিয়ে যেতে হবে, এখন 7 বছর 8 বছর বয়স অবধি। তো আমি ওটাই কন্টিনিউ করে যাচ্ছি, যেখানেই যাই, আমি মামার বাড়ি যাই, মাসির বাড়ি যাই, পিসির বাড়ি যাই, বাবার বাড়ি যাই, আমি পাশের গ্রামে যাই, সে যেখানে যাই সেখানেই আমাকে ওষুধগুলো বয়ে নিয়ে যায়। মানে সব কিছু ভুলে গেলেও ওষুধটা ভোলা যাবে না, এরকম ব্যাপার। তো ওষুধটা আমাকে নিয়ে যেতেই হয় সাথে করে, মানে বলে দিয়েছে। বলো বাবা, বলো। হ্যাঁ, অনেক চাল নিয়েছো, এখানে রেখে দাও, এটা এখানে রাখো, নষ্ট হয়ে যাবে। তো দেখো, আচ্ছা ঠিক আছে। তো যখন কোথাও নিয়ে যাই, বলে দিয়েছে যে যদি আবার এরকম হয়, তো জ্বর যখন আসবে, তখন জ্বর আসলে যেন জ্বরের ওষুধটা খাওয়ানো যায়। আর একটা ট্যাবলেট দিয়েছে ছোট্ট, কি যাই হোক কী একটা নাম, ওটা আমরা এত সেটা আমার মুখস্থ হয় না। তো ওই ট্যাবলেটটা মানে যেন সঙ্গে খাওয়ানো হয়। যদি না খাওয়ানো হয় তাহলে কিন্তু এটা আবারও হতে পারে, আর ওটা যদি খাওয়ানো যায় তাহলে হয়তো হবে না। আর যদি এটা হয় আবার, তাহলে একটা কী দিয়েছে, ওটা পায়খানার দাঁত দিয়ে দিতে হবে। তো ওটা দিলে পরে 2 ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে। ওই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে আবার হসপিটালে নিয়ে যেয়ে পৌঁছাতে হবে। যদি হসপিটালে আমি 2 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারি তাহলে আবার ঠিকঠাক হবে, আর যদি না পারি তাহলে মুশকিল। তো যাই হোক, ভগবানের কৃপায়, আমার ঠাকুরের কৃপায় ছেলে এখনও মানে বলতে হয় না আর এসব কিছু হয়নি, ভালোই আছে। শুধু জ্বর জ্বালা হয়, কিন্তু যখনই জ্বর আসে, যখন জ্বর হয়, আমার মানে রক্তসন্ধ্যাকে ভয় বলে না, সেই ঘর পোড়া করে রক্তসন্ধে ভয়, তাই আমার ঠিক একই অবস্থা। যখন এরকম হয় তখন কিন্তু খুব ভয় হয়, আমার খুবই ভয় হয় যে ছেলের আবার যদি হয়। কিন্তু কী জানো তো, এই সারা রাত জেগে মানে বসে থাকতে হয় আমাকে, মানে ঘুমাতে পারি না। ঘুমাতে গেলেই মনে হয় আবার যদি ছেলের জ্বর আসে, তখন ওষুধ দিতে না পারি, তখন যদি আবার রাত্রের মধ্যে এরকম হয়ে যায়, তখন কী করবো। আমি মানে যখন জ্বর হয় তখন আমি বারবার উঠি, আর ওই মাথায় হাত দিয়ে দেখি যে কতটুকু জ্বর আছে দেখি, কতটুকু জ্বর আছে দেখি। খুব যদি জ্বর আসে দেখি তাহলে আবার ওষুধ দিই। ওই ওষুধটা দিতে গিয়েও খুব কষ্ট হয়, কারণ ওই ওষুধ খেলেই ছেলে বমি করে দেয়। তো বমি করে এবার ভয় হয় যে ওষুধ খেলেই যদি বমি করে দেয়, আর মানে জ্বর অবস্থায় খাওয়ালে তো বমিটা করে দেবে, তো জ্বর অবস্থাতেই দিতে হয় এটা। তো জ্বর অবস্থায় যখন দিই তখন বমি করে দেয়, তখন আমার খুব ভয় লাগে, বিশেষ করে প্রচণ্ড ভয় হয়। রাত্রেবেলায় এভাবে আমার সারা রাত কেটে যায়, যতদিন জ্বর থাকে। মোটামুটি 2 দিন খাওয়াতে হয় জ্বরের পর থেকে, ওই 2 দিন আমার ওইভাবেই কেটে যায়। তো পরশু বা কাল রাত পরশু রাত আমার এইভাবেই কেটে গেছে। আমার চেহারা দেখে বুঝতে পারছো যে কী অবস্থা হয়েছে আমার চোখে মুখে। 2টো রাত ঘুম নেই, একদম ঘুমাতে পারিনি।
ছেলে তো ঘুমায় না, আর আমিও ঘুমাতে পারছি না। আর ছোটো থেকেই তো ছেলের মানে কী বলবো, তোমার গ্যাস টানতেই হয়। ও ছোটো থেকেই গ্যাস দিয়ে দিয়েছে, একদম 6 মাসের ছেলে থেকে ও শুরু হয়েছে গ্যাস টানা। এই গ্যাস টানে ও ও যখন ছোটো, ওর থেকেও তাই ছোটোতে ওই যেদিন অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের দিনে ওরকম খুব ছেলের শরীর খারাপ, মুখে ভাতের দিন। তো মুখে ভাতের দিন একদিকে আমার দাদা খাওয়াচ্ছে, আর একদিকে ও কেঁদে চলে যাচ্ছে। পরদিন আমি কিছুই জানি না যে কী হলো বাড়িতে, কী কিনা আমি জানি না। ওই গাড়ি ভাড়া করে সঙ্গে সঙ্গে বহরমপুর নিয়ে গেছি। এত অসুস্থ, এত জ্বর, ওই নিয়ে গেছি। আমি কিছুই মানে মুখে ভাতের কিছুই জানি না। পরের দিন নিয়ে গেলাম ডাক্তার দেখাতে। তো ওখানে নিয়ে গিয়ে সেদিন থেকেই দিয়ে দিল গ্যাস যেদিন থেকে দিল, বলে দিল যে রাত্রে উঠেও 2 ঘন্টা অন্তর দিতে হবে। ওই শুরু হয়ে গেল আমার রাত জাগা শুরু। তো ওই রাত্রিবেলায় উঠে গ্যাস দিতাম 2 ঘন্টা অন্তর, এখনও পর্যন্তও চলে। তবে এখন গ্যাসটা কিছুদিন একটু অফ আছে, ম্যাডাম বলে দিয়েছে যে এখন কিছুদিন অফ রাখবে। আবার খুব যখন শ্বাসকষ্ট হয় তখন দিতে হয়। তো ছেলের শরীরটা সত্যিই খুব যে সুস্থ তা নয়, ওরই মাঝে ভিডিও করাই একটুকু। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, অনেক কথা হলো, টাটা। এটা কি খেলাম? কী করছে বাবা? তো কী করছো বাবা? এটা কী হলো? দেখো, এটা খেলা দেখো, আমার ছেলেদের দেখো চাল নিয়ে খেলা। দেখো ঝাঁট দিচ্ছে, এবার দেখো। তো কী করবো বলো? তো এইভাবেই কেটে যাচ্ছে আমাদের জীবনটা। যাই হোক, ছেলেটা নিয়ে আমি সত্যি খুব কষ্টও পাই। তো তোমাদের আশীর্বাদে যেন আমার ছেলেটা সুস্থ হয়ে যায়, তোমরা আশীর্বাদ করো। যে ছোটো বাচ্চা ছেলে, দেখো নিজেই বলছে, তোমরা যদি মাকে ভালোবেসে থাকো তাহলে তোমরা একটু লাইক কমেন্ট করো। যাই হোক, তোমাদের আশীর্বাদে যেন আমার ছেলে সুস্থ হয়ে যায়, এটাই কামনা করি। তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে, যেন আমার ছেলে খুব সুস্থ হয়। তোমরা যারা বড় বড় ইউটিউবার দাদারা আছো, দিদিরা ভাইরা আছো, তাদের মতো যেন অনেক বড় হয়ে ইউটিউবার হতে পারে। আমি যদি ঠাকুর বড়াই তাহলে কী করবে? আর তার দেখো বহু কষ্ট করে করছে, ওর শরীরের যা অবস্থা তার থেকে ও অনেক কষ্ট করে। ওকে আমি অনেক কষ্টই করাচ্ছি এই ইউটিউবার হওয়ার জন্য। তো তোমরা যেন কমেন্ট লাইক করো, তোমরা শেয়ার করো। টাটা বন্ধু, বাই। অনেক কথা বললাম তোমাদের সাথে। কথা বলো, বলো বাবা, হ্যালো বন্ধুরা। বলো টাটা। না, হ্যালো দাও। বলো লাইক কমেন্ট করো তোমরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? দাও, বলো তোমরা লাইক কমেন্ট করো। দাও। ওই হবে, আর না বাবা, অনেক হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, টাটা, বাই বাই। কথা বলো।